গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের তৃতীয় অংশ। আহসান সন্দিহান দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। চারজনের মধ্যে একটি মেয়ে বারবার দুচোখ আড়াল করার চেষ্টা করছে। আহসান সবাইকে নানা রকমের প্রশ্ন করতে লাগল। সবার সাথে কথা বলে আহসানের মনে হল তারা কেউ মিথ্যা কথা বলছে না। তবে এরা সবাই বোরখা পরে এভাবে মুখ ঢেকে এসেছে কেন? রুশি তার বান্ধবীদের তো আগে কখনো বোরখা পরতে দেখেনি। দরজার কাছে কথার আওয়াজ কর্ণকুহরে পৌঁছাতেই আফরোজা বেগম সেখানে উপস্থিত হল। আফরোজা বেগমকে সবাই একসাথে সালাম দিল। আফরোজা বেগম সালামের উত্তর নিয়ে বলল, তোমরা কে? তারিন বলল, আমরা রুশিতার বান্ধবী। আজ খবর পেয়েছি রুশিতা অসুস্থ, তাই দেখতে এসেছি। তোমরা বাহিরে দাঁড়িয়ে আছো কেন? আহসান গম্ভীর হয়ে বলল, আমি দাঁড় করিয়ে রেখেছি মামনি। আমার বোনের ওপর শকুনের নজর পড়েছে, কখন কিভাবে সন্ত্রাসী পাঠিয়ে হামলা করাবে টের পাবে না। আমি ওয়াহিদ পরিবারের ছায়াও আমার বোনের ওপর পড়তে দেব না। আফরোজা বেগম বলল, ওটা রুশিতার ঘর, তোমরা গিয়ে বসো। আমি রুশিতার জন্য রান্না করছিলাম। আফরোজা বেগমের কথায় সবাই বাহিরে থাকা ব্যাগগুলো হাতে নিয়ে রুশিতার ঘরের দিকে এগিয়ে গেল। সবার হাতের ব্যাগগুলো দেখে আফরোজা বেগম এবং আহসানের দুচোখ বিস্ময়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। সবাই যেন হাতে করে একটা ফলের দোকান কিনে নিয়ে এসেছে। এত ফল কোনো সুস্থ মানুষ কিনতে পারে? আহসান আফরোজা বেগমকে ইশারা করে যেতে বলল। সে রুশিতার দরজার কাছে একটা চেয়ার টেনে বসল। সবাইকে দেখে রুশিতা চিনতে পারল না। তারিন আর নুসরাত যখন কথা বলল তখন রুশিতা চিনতে পারল, সাথে ভীষণ অবাক হল। রুশিতা উঠে বসার চেষ্টা করল। হাতে ব্যথা থাকায় উঠতে কষ্ট হচ্ছিল, উঠতে গিয়েও পড়ে যাচ্ছিল রুশিতা। তখনই একজন গিয়ে রুশিতাকে ধরে ফেলল। রুশিতা চিন্তিত হয়ে বলল, তুই কে? তোরা এমন বোরখা পরে এসেছিস কেন বলতো? তোদের আগে কখনো বোরখা পরতে দেখিনি। আমি তো তোদের চিনতেই পারিনি। তোরা আগে কখনো আমার সাথে এভাবে দেখা করতে আসিসনি, তবে আজ কিসের জন্য এসেছিস বল? নুসরাত বলল, তুই দীর্ঘদিন ধরে ভার্সিটিতে যাচ্ছিস না। তুই পড়াশোনায় ফাঁকি দেবার মতো মেয়ে নয়। হারুন স্যার তোর খোঁজ করতে বলেছিল, তাই তোর সাথে দেখা করতে আসলাম। রুশিতা নিচে তাকিয়ে বলল, এই ব্যাগে কি আছে? তারিন বলল, তোর জন্য ফল কিনে নিয়ে এসেছি। রুশিতা বলল, তোদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তোরা ফলের দোকান কিনে নিয়ে এসেছিস। তোরা এত টাকা কোথায় পেলি? আমার জানামতে এমন বিলাসিতা করার মতো টাকা তোদের নেই। রুহিরা আসলো মানতে পারতাম, কিন্তু তোদের বেলায় মানতে পারলাম না। আমি একজন নিম্ন পরিবার সন্তান, তাই তোদের পরিবারের অবস্থাটাও আমি বুঝব। তোরা এসব করে কাজটা একদম ঠিক করিসনি। আমাকে কি তোদের রাক্ষস মনে হয়? এগুলো করেছিস কেন? জুথি বলল, আমরা নিষেধ করেছিলাম, কিন্তু ওই জুথির কথা কেড়ে নিয়ে তারিন বলল, আমরা বলেছিলাম কিন্তু পাপিয়া আমাদের কথা শুনেনি। রুশিতা সন্দিহান কণ্ঠে বলল, তোরা এভাবে তোতলাচ্ছিস কেন? তারিন রেগে বলল, তুই পুলিশের মতো জেরা করছিস কেন? আমাদের শখ হয়েছে নিয়ে এসেছি। তুই বিপদে আমাদের পাশে থেকেছিস, আর তোর অসুস্থতার সময় আমরা এতটুকু করতে পারব না? তোর বেস্ট ফ্রেন্ড পরীর কথা মনে পড়ে না? আমরা তোর কাছের বন্ধু হয়ে তোকে দেখতে আসলাম, কিন্তু পরী তোর বেস্ট ফ্রেন্ড হয়ে একবারও দেখতে এসেছে? রুশিতা চোয়াল শক্ত করে বলল, আমার সামনে পরীর নাম নিবি না। আমি পরীর নামে একটা কথাও শুনতে চাই না। আমি পরী নামের কাউকে চিনি না। রুশিতার মুখের শেষ বাক্যে পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কাঁদছে। মেয়েটিকে কাঁদতে দেখে রুশিতা অবাক হয়ে বলল, তুই কে? তুই কাঁদছিস কেন? সবাই কথা বলছে, কিন্তু তুই তো বলছিস না। এখানে বাহিরের কেউ নেই। তোরা সবাই মুখ খুলতে পারিস। পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমার চোখে কি যেন পড়েছে।
আমাকে বাড়ি যেতে হবে, তোরা সবাই গল্প কর, আমি বাড়ি থেকে ঘুরে আসি। মেয়েটি চলে যাচ্ছিল। রুষিতার গম্ভীর কণ্ঠস্বর, দাঁড়া পড়ি। পরীর হৃস্পন্দনের গতিবেগ বেড়ে গেল। পরী পেছনে না তাকিয়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু পারল না। আহসান পরীর হাত ধরে ফেলল। পরীকে রুষিতার সামনে দাঁড় করিয়ে বলল, তুমি সামান্য কয়টা ফল নিয়ে আমার বোনের সামনে দাঁড়াবে আর আমার বোন সবকিছু ভুলে তোমাকে মাথায় নিয়ে নাচবে? আমার বোনের দিকে তাকিয়ে দেখো, আজ তোমার জন্য আমার বোনের এই অবস্থা। তোমার যদি বিবেক থাকত তাহলে তুমি এখানে আসার মতো দুঃসাহস দেখাতে না। তোমার ভাই আমার বোনকে মরে যেতে বলছে। আমিও তোমাকে আঘাত করেছি, আমাদের শেষ সাক্ষাৎ হসপিটালে হওয়া উচিত ছিল। তুমি আমার বোনকে বাঁচতে দিবে না, তাই না? আবার নতুন বিপদে ফেলার জন্য চলে এসেছ। আমি এখন এই মুহূর্তে তোমার ভাইকে ফোন দেব আর সবকিছু বলবো। তারপর দেখব তোমার অসভ্য ভাইটা কি করে। ফোন দিবেন না, আমি চলে যাচ্ছি। আর কখনো আসব না, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। রুষিতা গম্ভীর হয়ে বলল, তোমরা সবাই বাহিরে যাও, আমার পরীর সাথে কথা আছে। আমি আর কখনো আসব না রুষিতা। আমাকে ক্ষমা করে দিস। আমি নিজের মনকে বেঁধে রাখতে পারিনি, তাই বেহায়ার মতো চলে এসেছি। তুই যখন নিজের মুখ ফুটে বলেছিস আমার মুখ আর দেখতে চাস না, আমি সত্যি আর আসব না। আমি সত্যি ভাবতে পারিনি এত অল্প দিনে তোর কাছে ঘৃণার পাত্রী হয়ে দাঁড়াব। আমি আর কখনো তোকে বিরক্ত করতে আসব না। রুষিতা চেঁচিয়ে বলল, আমি তোমাদের যেতে বলছি। আহসান রাগান্বিত হয়ে বলল, এই মেয়ের সাথে তোকে একা রেখে কিছুতেই যাব না। আমাকে ভালোবেসে থাকলে আমার কথা শুনো ভাইয়া। আহসানসহ সবাই বাহিরে বের হয়ে গেল। রুষিতা পরীকে কাছে ডাকল। পরী রুষিতার কাছে গিয়ে দাঁড়াল। রুষিতা রেগে বলল, বসো। আমি দাঁড়িয়ে থাকতে পারবো, সমস্যা নেই। তুই বল, আমি এতদিন হসপিটালে ছিলাম, দেখতে আসিসনি কেন? এমনি। সত্যি কথা বলবি নাকি জুতা খুলে মারতে শুরু করব? অরুণ ভাইয়া আমাকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আমাকে দুদিন কিছু খেতে দেয়নি। আমাকে 15 দিন ঘরের মধ্যে বন্দি থাকতে হয়েছে। আমি জানি ওই অন্ধকার ঘরের মধ্যে আমার দিন কেমনে কেটেছে। তোকে একটা নজর দেখার জন্য আমার জোন কতটা ছটফট করেছে। অরুণ ভাইয়া দুদিন পরেই আমার ঘরের দরজা খুলে দিতে বলেছিল, কিন্তু বড় আব্বু আমার দরজা খুলেনি। আরাব ভাইয়া তো আমাকে মেরেছে আমি যেন তোর সাথে আর যোগাযোগ না করি, কিন্তু বোকা ওরা জানেই না, জান চলে যাবে কিন্তু পরী রুষিতার থেকে দূরত্ব বাড়াতে পারবে না। আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে বুঝবি। আমি যদি তোর সাথে হসপিটালে দেখা করতে যেতাম, তাহলে ওরা তোর বড় ক্ষতি করতে দিত। আমি কিভাবে তোর ক্ষতি নিজের চোখে দেখতাম বল? আমি পারিনি তোর সাথে দেখা করতে, আমি আমার রুষিতাকে বাঁচানোর জন্য স্বার্থপর হয়েছি। আমাকে ভার্সিটিতেও আসতে দিচ্ছিল না। আজকে ভার্সিটিতে আসার অনুমতি পেয়েছি। আমি সামনে দিয়ে আসলো গার্ডগুলো আমাকে ধরে ফেলত, তাই এই কৌশল ব্যবহার করেছি। আমার জন্য অনেক সাফার করেছিস। এখন আমাকেও তোর ঘৃণা লাগে, বেশ ভালোই হয়েছে। আমি তো তোকে ঘৃণা করে দূরে সরাতে পারবো না। এই মহান কাজটা না হয় তুই করে দিস, তবুও আমার শান্তি লাগবে। বোরখা খুল। কেন? আমি বোরখা খুলতে বলেছি, প্রশ্ন করতে নয়। পরী বোরখা খুলে ফেলল। শেষ বিকেলের সূর্যের আলোর মতো মেয়েটা অমাবস্যার রাতের মতো হয়ে গিয়েছে। পরীকে দেখে রুষিতার বুকটা কেঁপে উঠল। পরী রুষিতাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আফরোজা বেগম খাবার নিয়ে ঘরে প্রবেশ করে পরীকে দেখতে পেল। রুষিতা মাকে দেখে পরীকে ছেড়ে দিল। আফরোজা বেগমের মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না সে পরীকে দেখে রেগে গিয়েছে নাকি খুশি হয়েছে। পরী উঠে আফরোজা বেগমের পাশে দাঁড়াল। আফরোজা বেগম অভাবনীয় কাজ করে বসল। পরীকে বুকে জড়িয়ে পরীর কপালে চুমু খেল। পরী যেন আহ্লাদ পেয়ে বসল। সে আফরোজা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসব না।
আমার বাড়ির কাউকে খবর দিবেন না। আমাকে ঘরবন্দি করে রেখেছিল, তাই এতদিন আসতে পারিনি। আমি জানি আপনি আমার ওপরে রেগে আছেন। আমি সত্যি রুশিতার খারাপ চাই না। আমার ভাইয়ার ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। আফরোজা বেগম কোমল কণ্ঠে বলল, তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা হেরে গিয়েছে, পরি। তুমি জিতে গিয়েছ। আমি আমার মেয়ের অমন অবস্থা দেখে ঠিক থাকতে পারিনি। তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আর রুশিতাকে আলাদা করার মতো ক্ষমতা আমার আর নেই। তবে একটা কথা বলবো মা, তুমি রুশিতার সাথে ফোনে যোগাযোগ রেখো। কারণ তোমার পরিবারের রুশিতার ওপর ভীষণ রাগ, তারা যেকোনো সময় রুশিতার ক্ষতি করে দিতে পারে। পরি আফরোজা বেগমের হাত ধরে বলল, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমার ভাইয়া যেদিন যে ব্যবহার করেছে তার জন্য আমি খুবই লজ্জিত। আমার ভাইয়ার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যে আমাদের আলাদা করে দিবেন না তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আর আসব না, আমি রুশিতার সাথে ফোনে কথা বলবো। রুশিতা যেন ফোনটা ধরে, তাহলেই আমি শান্তিতে থাকব। আফরোজা বেগম বলল, রুশিতার হাতে ফোন দেওয়া নিষিদ্ধ। রুশিতার মাথায় আঘাত লেগেছে, তাই ডক্টর রুশিতাকে 3 মাস ফোন ব্যবহার করতে নিষেধ করেছে। তাহলে আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আসব। তুমি আমার কাছে ফোন দিও। আমি রুশিতার সাথে কথা বলিয়ে দেব। আমাকে এখন যেতে হবে। আমি আপনাকে ফোন দেব, আপনি ধরবেন। তোমার পিঠে এসব কিসের দাগ? আমার বড় আব্বুর ছেলে মেরেছে। কেন? রুশিতার কাছে আসার জন্য জেদ করেছিলাম, তাই। এতটা ভালোবাসো আমার মেয়েকে? নিজের বোনকে ভালোবাসব না? তোমরা বসো, কিছু বানিয়ে নিয়ে আসি। আজকে সময় নেই, পরে একদিন আসব। আমি ওদের ভেতরে আসতে বলি। আফরোজা বেগম চলে গেল। পরীর মন ভালো হয়ে গিয়েছে। সে হাসতে হাসতে বলল, তুই আমাকে কিভাবে চিনলি? তোর মতো উজবুককে চিনতে সময় লাগে। তোর শ্বশুর উজবুক। আমার শ্বশুর কথায় কথায় তোর মতো কাঁদে না। আমি কি করব, আমার রাগ আসার আগে চোখে পানি চলে আসে। তুই ওভাবে বললি কেন? আমি তোর চোখ দেখেই চিনে ফেলেছি। ওটা তুই নাকি নিশ্চিত হবার জন্য ওসব বলেছি। আমার বলতে দেরি হয়েছে, কিন্তু মেয়ের কাঁদতে দেরি হয়নি। তোর চোখের পানির জন্য প্রতি বছর বাংলাদেশে এত বন্যা হয়। রুশু, তোকে ফুলকপির রুষা বানিয়ে খাবো। তোর ভাই আমাকে কি বলেছে? আমার মা তো এসব ব্যাপারে কিছু বলেনি। সেদিন হসপিটালে কি হয়েছিল? তুই যখন রাস্তায় পড়েছিলি তখন ভাইয়া তোকে হসপিটালে নিয়ে যায়। তোর মা রাগের মাথায় অনেক কথা বলে ফেলে। ভাইয়া সেগুলো সহ্য করতে না পেরে তোর মাকে বাজে কথা শুনিয়ে দেয়। আবার এটাও বলেছে তুই যেন মরে যাস। এ কথা শুনে আহসান ভাইয়া তো খুব রাগ, সে রেগে আমার হাত কেটে দিয়েছে। এই দেখ, এখনো ক্ষত ভালোমতো ঠিক হয়নি। পরীর কথা শুনে রুশিতা উঠে দরজার কাছে গেল। পরী রুশিতাকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাচ্ছিস? রুশিতা সোজাসাপটা উত্তর, তোর ভাইকে মাটি দিতে। পরী ফিক করে ফেসে ফেলল। রুশিতা পরীকে উপেক্ষা করে বাহিরে চলে গেল। পরী বোরখা পরে রুশিতার পেছনে পেছনে চলে গেল। উত্তপ্ত সূর্য মাথার ওপর এসে দাঁড়িয়েছে। মস্তিষ্কে বেঁধেছে চিন্তা। ভয়েরা হৃদয়কে গ্রাস করে নিয়েছে। মন দূরে ছুটে চলে যেতে চাইছে, কিন্তু যাবার কোনো পথ নেই। আহসান পরীর বান্ধবীদের ধরে রেখেছে। সে তাদের একটার পর একা প্রশ্ন করেই যাচ্ছে। তারা এতক্ষণ চুপচাপ থাকলেও আহসানের জেরার তোপে পড়ে চুপ থাকতে পারল না। তারা বিরক্ত হয়ে সবকিছু আহসানকে বলে দিল। আহসান নীরব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আহসান নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, পরী তোমাদের 2000 টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে? আহসানের গম্ভীর বাক্যে উপস্থিত সবাই নীরব হয়ে গেল। আহসানকে তো সবকিছু বলেই দিল, আবার একই কথা বলার কি আছে? আহসানের কথায় সবাই বিরক্তি প্রকাশ করল।
কিন্তু ভয় কণ্ঠনালী দিয়ে একটি বাক্যও বের হল না। রুশিতা এসে আহসানের এমন কাণ্ড দেখে ভীষণ অবাক হল। পরী রুশিতার পেছনে পেছনে আসছিল, হঠাৎ আহসানের বাক্যগুলো তার কর্ণে এসে পৌঁছাল। পরী ভীত হয়ে রুশিতার পেছনে লুকিয়ে আছে। রুশিতা রাগান্বিত হয়ে বলল, তুমি ওদের জেরা করছো কেন ভাইয়া? ওরা আমার বান্ধবী, ওরা আমাকে দেখতে আসতেই পারে। তোমার এই অতিরিক্ত চিন্তা আমার বিরক্তির কারণ হচ্ছে। তুমি ওদের সাথে এভাবে কথা বলো না, ওরা কষ্ট পেলে আমার খারাপ লাগবে। তোর প্রিয় বান্ধবী ওদের 2000 টাকার বিনিময়ে এখানে নিয়ে এসেছে। আমার বোনের ভালোবাসার মূল্য 2000 টাকা? সে একা এসে সবার কথা শুনত, এদের ভাড়া করে নিয়ে এসে তোকে ছোট করল কেন? পরী তাচ্ছিল্য করে বলল, আমি আপনাকে বুঝে উঠতে পারি না আহসান ভাইয়া। আপনি কখনো বলেন আমাকে রুশিতার থেকে দূরে থাকতে, কখনো বা বলেন একা এসে দেখে যেতে। আপনার মনে আসলো কি চলে বলেন তো? আহসান গম্ভীর হয়ে বলল, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আর কখনো এমন কাজ করবে না। আর মামনি যেহেতু তোমাকে রুশিতার কাছে আসার পারমিশন দিয়েছে, সেখানে আমি তোমাকে আসতে নিষেধ করতে পারি না। আমার বোনটা তোমাকে অনেক ভালোবাসো, তবে তুমি একটা কথা মনে রেখো। তোমার জন্য যদি আর কখনো আমার বোনকে মৃত্যুর দ্বারপ্রান্তে যেতে হয়, তবে তোমাকে আমি ছাড়ব না। তোমার ভাই ভীষণ অসভ্য, তার ভেতরে তোমার বাবা মা সভ্যতা দিতে পারেনি। মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে এবং তার ব্যক্তিকে। আর একজন মানুষের ব্যক্তিত্ব এবং ব্যবহার যদি খারাপ হয়, তাহলে আমরা তাকে বাংলা কথায় অসভ্য, অভদ্র, বেয়াদব বলি। আমি আশা রাখছি তুমি আমার কথাগুলো বুঝেছ। পরী মলিন কণ্ঠে বলল, আমি যেদিন থেকে রুশিতার জীবনে এসেছি, সেদিন থেকে রুশিতার কিছু ভালো হয়নি। তবে বিশ্বাস করুন, আমি কোনোদিন রুশিতার খারাপ চাইনি। আমি তো আসার অনুমতি পেয়েছি, তাই মনটাকে মানাতে পারবো না যখন তখন চলে আসব। রুশিতাকে তো ডক্টর ফোন ব্যবহার করতে নিষেধ করেছে। আপনি যদি আপনার ফেসবুক আইডি নামটা বলতেন, তাহলে আমি রোজ রুশিতাকে ভিডিও কলে দেখতাম। তাহলে হয়তো আমার জন্য রুশিতার বিপদ কম হবে। আহসান কিছু একটা ভাবল। পরীর কথায় একদম নীরব হয়ে গিয়েছে। তার মানে আহসান পরীকে ফেসবুক আইডির নাম বলবে না। পরী আফরোজা বেগমের কাছে বিদায় নিতে যাচ্ছিল। আহসান উঠে দাঁড়ালো, পরীর সামনে ফোন ধরল। পরী ফোনের দিকে তাকিয়ে দেখল আহসান হাসান নামে আহসানের আইডি খোলা। প্রোফাইলে হাস্যোজ্জ্বল একজন মানুষ পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে। চারদিক পাহাড় আর পাহাড়। মেঘগুলো আকাশ থেকে পাহাড়ের বুকে নেমে এসেছে। পরী দেখে চোখ নামিয়ে নিল। আহসান কোনো কথা না বলে সেখানে থেকে চলে গেল। পরী আফরোজা বেগমের থেকে বিদায় নিয়ে চলে গেল। পরী চলে যেতেই রুশিতার মন খারাপ হয়ে গেল। সে একা একা বিরক্তবোধ করছিল। পরী এসে তার বিষাদে ঘেরা সময়টাকে সুখানুভূতিতে পরিপূর্ণ করে দিয়েছিল। পরী যে সুখ সাথে করে নিয়ে এসেছিল, যাবার সময় সব সুখ নিয়ে চলে গেল। বান্দরবনের সবচেয়ে উঁচু নীলগিরির হিল রিসোর্টে ঘুমিয়ে আছে অরুণ। আজ 4 দিন হলো এখানে থাকছে সে। তার বাবা তাকে কত করে বাড়ি যেতে বলেছে, কিন্তু সে যাচ্ছে না। সে সবকিছু ভুলে থাকতে চায়। পাহাড়ের বুকে সে লুকিয়ে পড়তে চায়। পাহাড়ের বুকে নেমে আসা সাদা মেঘের মাঝে নিজের পুরনো অনুভূতি খুঁজে পেতে চায়। কিন্তু তার সুখ আর বেশিক্ষণ ক্ষণস্থায়ী হল না। তৌসিফ ওয়াহিদ পরীকে বিয়ে দেব ছেলে খুঁজছে। অরুণ পরীকে যে সে পুরুষের হাতে তুলে দিতে পারবে না, তাই সে 10 দিন সময় চেয়ে নিল। তৌসিফ ওয়াহিদ ছেলেকে সময় দিল। অরুণের ঘুম ভাঙল মুঠোফোনের শব্দে। অচেনা নাম্বারে থেকে ফোন এসেছে। অরুণ ফোন অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। গুলশানের বিলাসবহুল বাড়িতে বসে আলোচনা করছে ইরফান তালুকদার। পরবর্তী নির্বাচনে সে জিততে চায়, সেজন্য নিজের একমাত্র ছেলের সাথে ওয়াহিদ বাড়ির একমাত্র মেয়ের বিবাহ দিতে চায়। এছাড়া তৌসিফ ওয়াহিদকে দুর্বল করার কোনো পথে নেই। ইরফান তালুকদার তারে ছেলে ইশতিয়াককে ডাকল। ইশতিয়াক ঠোঁটের কোণে সিগারেট চেপে ধরে রেখেছে। বাবার ডাকে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে বাবার ঘরে এসে উপস্থিত হল।
তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটি। ইশতিয়াক গম্ভীর হয়ে বলল, আমাকে এভাবে যখন তখন ডাকবে না আব্বু। তোমার এসব আজাইরা কথা শোনার জন্য আমি আজাইরা বসে থাকি না। আমাকে পার্টিতে যেতে হবে, লামিয়া অপেক্ষা করছে। ইরফান তালুকদার গম্ভীর হয়ে বলল, তোমাকে তৌসিফ ওয়াহিদের মেয়ে পরি ওয়াহিদকে বিয়ে করতে হবে। ইশতিয়াক চেঁচিয়ে বলল, হোয়াট? অসম্ভব, আমি ওই সস্তা মেয়েকে বিয়ে করতে পারবো না। ওর হাইট দেখেছ তুমি কেমন, বাচ্চাদের মতো, সে নাকি আবার অনার্সে পড়ে। আমার রুচি এত খারাপ হয়নি ওর মতো মেয়েকে আমার টেস্ট করতে হবে। তুমি কি চাও না তোমার আব্বু এমপি হোক? অবশ্যই চাই। তাহলে তুমি পরীকে বিয়ে করো ইশতিয়াক। তোমার পরীকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে না, ওকে আমরা কাজের লোক বানিয়ে আমাদের বাড়িতে রেখে দেব। ওর বাবা আমাদের হহুত জ্বালিয়েছে, প্রতিশোধ নিতে হবে না বলো? ভালোবাসা দিয়ে এবার ক্ষমতা কেড়ে নেব। যতদিন না এমপি হতে পারবো ততদিন পরীকে আমাদের কাছে রাখব। আমাদের কাজ হয়ে গেলে তুমি পরীকে ডিভোর্স দিয়ে দিবে, হয়ে গেল। তারপর আমি দেখব তৌসিফ ওয়াহিদ আর তুরাব ওয়াহিদের এত অহংকার, গৌরব কোথায় যায়। আমি শুধু তোমার জন্য ওই খাটো মেয়েটাকে বিয়ে করব আব্বু। আমি কিন্তু ওই মেয়ের সাথে সংসার করতে পারবো না। ওর থেকে সুন্দর মেয়ে আমার একদিনের বেড পার্টনার। তোমাকে সংসার করতে হবে না। তুমি শুধু তৌসিফ ওয়াহিদের জানটা আমাদের তুলে দাও, বাকিটা আমি দেখব। লামিয়া অপেক্ষা করছে, আমি আসছি আব্বু, আজ রাতে বাড়ি ফিরব না। ইশতিয়াক আরেকটা সিগারেট ধরাতে ধরাতে ঘর থেকে বের হয়ে গেল। ইরফান তালুকদার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। যে চিন্তা মনে আসতেই ভেতরটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। রাত 10টা, আহসান খেয়ে ফোনটা হাতে নিয়েছে। ডাটা অন করতেই ফেসবুক থেকে নোটিফিকেশন আসল। পরি ওয়াহিদ নামের এক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আহসান 7-5 না ভেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। হঠাৎ করে কি মনে হলো আহসানের, সে পরির প্রোফাইলের মধ্যে গেল। সেখানে পরির শত শত ছবি, সেখানে লাইক কমেন্টের ছাড়াছাড়ি। আহসানের মেজাজ খারাপ হল। সে পরির আইডির মধ্যে থেকে দ্রুত বের হয়ে আসল। চারিদিকে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে। দূর গাছের ডাল থেকে পাখির কিচিরমিচির আওয়াজ কানে এসে পৌঁছাচ্ছে। প্রভাতের হিমেল হাওয়া মনকে সতেজ করে তুলেছে। পরি তার মুঠোফোনটা হাতে নিল। কালকে আহসানকে মেসেজ করেনি পরি, তাই মুঠোফোনটা হাতে নিয়ে আহসানকে সে মেসেজ করল। ছাদে দাঁড়িয়ে মুক্ত পাখির ন্যায় দুহাত বাড়িয়ে প্রশান্তির শ্বাস নিল সে। আজ যেন ধৈর্যরা বাঁধ হারাচ্ছে। পরি একটু পরপর মেসেজ চেক করছে, কিন্তু আহসানের মেসেজ তার ফোনে আসছে না। পরির মেজাজ হতে শুরু করে দিয়েছে। একটা মানুষ এত বেলা অবধি কিভাবে ঘুমায়? সে কেন আহসানের ওপরে রাগ করছে? আহসানের সাথে তার তো রাগের সম্পর্ক নয়, তবে সে গভীরভাবে অনুভব করতে পারে মনের একাংশ জুড়ে মানুষটা রয়েছে। আহসানের কথা ভাবতেই এক স্নিগ্ধ অনুভূতি কাজ করছে পরির মনের মধ্যে। সে আর দাঁড়াতে পারল না, রোদ তার তেজ ধরণীতে ছড়াতে শুরু করে দিয়েছে। পরি ঘরে এসে ভার্সিটিতে যাবার তৈরি হতে লাগল। মধ্যাহ্নে আহসানের ঘুম ভাঙল। সে উঠে ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিল। ডাটা অন করতেই মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। আহসান মেসেঞ্জারে গিয়ে দেখল পরির তাকে 5:30টায় মেসেজ দিয়েছে। আহসানের দুচোখ কপালে উঠে গেল। এত সকালে কোনো মানুষ উঠতে পারে? সে পরির ইনবক্সে গেল। সেখানে সুন্দর করে লিখা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আহসানের ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে লাগল। কতদিন হয়ে গেল তাকে এভাবে কেউ মেসেজ করেনি। সুপ্তি থাকতে তাকে রোজ রোজ সকালে মেসেজ করত। আহসান সকালে ঘুম থেকে উঠতে পারত না বলে ভোর থেকে শুরু হতো কল দেওয়া, তার মাকে পর্যন্ত কল দিত সুপ্তি। সুপ্তির অবদান অস্বীকার করার মতো দুঃসাহস তার নেই। সুপ্তির কথা স্মরণ হতেই আহসানের বুকটা ভারী হয়ে আসল। দীর্ঘদিন হয়ে গেল সুপ্তির কাছে যাওয়া হয় না, আজ সে সুপ্তির কাছে যাবে। আহসান পরির মেসেজের রিপ্লাই করে খেতে চলে গেল। পরি ক্যান্টিনে বসে ফোন হাতে নিল।
আহসান তার মেসেজের রিপ্লাই করেছে। পরীর ভেতরটা সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে গেল। পরী দ্রুত রিপ্লাই করে লিখল, এত বেলা অবধি কেউ ঘুমায়, স্যার? আহসান খাবার নিয়ে নিজের ঘরে এসে ফোন হাতে নিল। পরীর মেসেজ দেখে খাবারের প্লেটটা বিছানায় রেখে রিপ্লাই করল, আমি ঘুমাবো না জেগে থাকবো সেটা আমার ব্যাপার। আমি রুশিতার কাছে নেই, আমি যখন রুশিতার কাছে যাব তখন ফোন দেব। পরী দ্রুত সিন করে লিখল, আমি কি অপ্রয়োজনে আপনাকে মেসেজ করতে পারবো না? না। কেন ভয় পাচ্ছেন? যদি আবার প্রেমে ট্রেমে পড়ে যান। আহসান কাউকে ভয় পায় না। আহসানের এত দুর্দিন আসেনি যে আহসান অরুণ ওয়াহিদের বোনের প্রেমে পড়বে। আমার সাথে ফ্লার্টিং করছো? একটা থাপ্পড় দেব, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। আমি চাই আমি যেন সবকিছু ভুলে যাই, শুধু আপনার নামটা মনে থাকলেই হবে। আহসান বিরক্ত হয়ে ফোন রেখে দিল। মেয়েটা দারুণ ফ্লার্ট করতে পারে। সে কিছুতেই এই মেয়ের সাথে কথা বলবে না। অরুণ ওয়াহিদের বোন কেমন হতে পারে সেটা আহসানের ভালো মতো জানা আছে। সে এই ভাই বোনের ফাঁদে আর পা দিবে না। একবার পরীর ভাইয়ের ফাঁদে পা দিয়ে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেল। তার বোনের ফাঁদে পা দিয়ে সে তার পুরো জীবন নষ্ট করতে পারবে না। আহসান খেতে লাগল। রুশিতা এসে আহসানের ফোন নিল। আহসান কিছু বলল না, সে নিজের মতো করে খেতে লাগল। রুশিতা আর আহসানের বোন ছাড়া কেউ আহসানের ফোনে হাত দিতে পারে না। রুশিতা ফোন নিয়ে নিজের আইডিতে কিছু একটা দেখছিল। তখনই পরীর মেসেজ আসলো। আহসান খাওয়া থামিয়ে রুশিতার দিকে তাকাল। রুশিতা সন্দিহান দৃষ্টিতে আহসানের দিকে তাকাল। রুশিতা কোনো কথা না বলে সরাসরি পরীকে কল দিল। আহসানের কল পেয়ে পরী থতমত খেয়ে গেল। তবুও সে খুশি হয়ে ফোন রিসিভ করে বলল, এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলেন যে ফোন দিয়ে বসলেন? নেট সমস্যা, রুশিতাকে ঠিকমতো দেখা যাচ্ছে না। পরীর কথা শুনে আহসান কেসে উঠল। রুশিতা জানালার দিকে আসলো। জানালার কাছে নেটওয়ার্ক ভালো পায়। আহসানের বদলে রুশিতাকে দেখে পরী জিভে কামড় দিল। রুশিতা রাগ দেখিয়ে বলল, তার মানে ভেতরে ভেতরে এসব চলছে? আমার নাম করে ফেসবুকে আইডি নিয়ে এভাবে প্রেমের আদান প্রদান চলছে? আমার ভাইয়ের সাথে ফ্লার্ট করছিস? চড়িয়ে গাল লাল করে দেব। পরী হেসে বলল, রাগ করে না আমার জান। আমি তোর ভাইয়ের সাথে ফ্লার্ট করছি। তুই আমার ভাইয়ের সাথে ফ্লার্ট কর। তবুও তোর ভাইটাকে আমাকে দিয়ে দে। তুই বুঝিস না কেন জান, আমার একটা জামাই নেই। আমার জান হিসেবে তোর দায়িত্ব তোর ভাইকে আমার হাতে তুলে দেওয়া। বিশ্বাস কর জান, আমি ভাবি হিসেবে এতটুকুও খারাপ হব না। তোকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো। তোর চুলে তেল দিয়ে দেব। তোর ভাইয়ের পকেট মেরে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। আমি তোর ভাইয়ের বউ হলেও তোর ভাবি কিন্তু তার ননদের ভক্ত হবে। রুশিতা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি সাংঘাতিক ভাই তুই! আমার ভাই তোকে বিয়ে করবে কি না তার ঠিক নেই। তুই ভাইয়ের পকেট মেরে দিলই। আমার ভাই কিন্তু বেকার, পকেট মারতে গিয়ে পকেট পাবি কিন্তু টাকা পাবি না। তাই তোর ভালো ভাবি হওয়া হবে না। এখন তুই যা ভালো বুঝিস কর। তোর ভাইয়ের কিডনি, লিভার, চোখ, রক্ত আছে, কি করতে সেগুলো বিক্রি করে তোর ভাইয়ের পাশে থাকব আমি। পরীর কথা শুনি রুশিতা খিলখিল করে হেসে উঠল। আহসান চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে এত বেশি কথা বলো কেন? তোমাকে সামনে খালি পাই দেখে নিব। পরী লাজুক হেসে বলল, আপনি ডাকলে সব কবুল, একবার খালি বলুন আপনার বাড়ি আসতে, আপনার পরী এখনই হাজির হবে। আমি তো আপনারই, আপনি না দেখলে কে দেখবে বলুন তো? আহসান রাগান্বিত হয়ে বলল, এমন লুচ্চা মেয়ে দুটো দেখিনি। কথাগুলো বলে আহসান বিলম্ব করল না, দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। পরী মুখটা হা করে বলল, তোর ভাই আমাকে লুচ্চা বলল? রুশিতা তুই কিছু বললি না? আমি তোর ভাইয়ের সাথে কি লুচ্চামি করেছি বল? এবার তোর ভাইকে যদি সামনে পাই এমন অবস্থা করব নারী সমাজে মুখ দেখাতে পারবে না। রুশিতা আগ্রহ নিয়ে বলল, তুই অসভ্যতামি করবি তাতে কিছু না, আমার ভাই বললেই দোষ। আমি মানছি আমাকে হাসানোর জন্য এগুলো করছিস।
তবুও একটু বুঝে শুনে করিস, কারণ আহসান ভাইয়া অন্যরকম, সে সবার মতো না। এখন বল ভাইয়ার সাথে কি করবি যে ভাইয়া মুখ দেখাতে পারবে না? রুশিতার কথায় পরি লজ্জা পেল। সে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে লাগল। দুজনে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রুশিতা আহসানের কাছে আসলো। আহসান ঠোঁট চেপে হাসছে। রুশিতার সবকিছু গোলমাল লাগছে। আহসান কি পরীর ফ্ল্যাটে গলে গেল? রুশিতা নিঃশব্দে এগোতে লাগল। আহসানের হাসির বৃদ্ধি পেতে লাগল। রুশিতা গম্ভীর হয়ে বলল, তুমি কি সত্যি সত্যি পরীর প্রেমে পড়লে নাকি ভাইয়া? তুমি কিন্তু গরিব ঘরের ছেলে আর পরী বড়লোক ঘরের মেয়ে, তাই যা করবে বুঝে শুনে করবে। আহসান থতমত খেয়ে বলল, তোর মাকে বলবি তোর ফোন তোর হাতে দিয়ে দিতে, তোর বান্ধবী আমার মাথা খেয়ে দিচ্ছে। পরীকে বলবি পরী যেন আমাকে মেসেজ না করে। ভাইয়া, তোমার সর্বনাশ হয়ে গিয়েছে। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। ভেবে দেখো কার হয়েছে। রুশিতা চলে গেল। রুশিতার কথার অর্থ বুঝে আহসান নিজের মাথায় নিজেই বাড়ি মারল। দরজার আড়াল থেকে তা দেখে রুশিতা হাসতে লাগল। হঠাৎ করে তার হাসি মিলিয়ে গেল। রুশিতা যে ঝড়ের আভাস পাচ্ছে সেটা যেন সত্যি না হয়। তার ভাই একবার দুমড়ে মুচড়ে গিয়েছে। তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে বহু কষ্ট করতে হয়েছে। তার ভাই যদি এবার ভেঙে পড়ে তাহলে বাঁচানো দায় হয়ে যাবে। রুশিতার পরীর সাথে কথা বলতে হবে। সে আহসানকে আঘাত পেতে দিবে না। পরী যেটা চাইছে সেটা হওয়া কখনো সম্ভব নয়। পরী যদি একান্ত আহসানকে চায় তবে সে তার পরিবারকে জানাক। তার পরিবার আসুক, দেখুক। রুশিতা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরের মধ্যে এসে পায়চারি করতে লাগল। বিষণ্ণতায় মোড়ানো পরিস্থিতি সময়কে বিষিয়ে তুলেছে। দীর্ঘদিন চার দেওয়ালের আবদ্ধ ঘরে বন্দি থেকে দম বন্ধ হয়ে আসছে রুশিতার। রুশিতার মন ভালো করার জন্য আহসান কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। রুশিতা আনন্দিত হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। রুহানি রুশিতার পাশে বসে আছে। আজ রাতে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। আফরোজা বেগম চিন্তিত হয়ে রুশিতার ঘরে এলো। রুশিতাকে জীবনে প্রথম একা একা এত দূরে পাঠাচ্ছে। আহসান ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি শুধু শুধু চিন্তা করছো ছোট মা। আমি তো আছি, তাই না? আমি থাকতে আমার দুই বোনের কিছু হতে দিব না। আর আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুমি বুঝতে পেরেছ। আফরোজা বেগম মলিন কণ্ঠে বলল, আমি জন্মের পর রুশিতাকে একা একা কোথাও যেতে দেইনি, তাই আমার একটু ভয় লাগছে। তোরা ঘুরে আয়, তোদের সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। তোর ছোট আব্বু এখনই চলে আসবে। রুশিতার বাবা আসলো। তোরা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়বি। তোরাও না, রাত করে কেন জার্নি করতে হবে? তোরা চাইলে দিনের বেলায়ও যেতে পারতি। আহসান হেসে বলল, আমাকে কি তুমি নিজের ছেলে মনে করো না ছোট মা? আমার প্রতি তোমার মনে এত সংশয় কেন বলো তো? যেখানে আমি আছি সেখানে রুশিতা রুহানিকে নিয়ে কোনো ভয় নেই। রাত করে জার্নি করার মজাই আলাদা। এই অনুভূতিটা অনুভব না করলে তুমি বুঝতে পারবে না। তোমাদের দুজনকে কত করে বললাম চলো, কিন্তু তোমরা যাবে না। এখন বাধ্য হয়ে আমরা তিন ভাই বোন এবং আব্বু আম্মু মিলে যাব। তুই আছিস বলেই তো নিশ্চিন্তায় আছি। তোকে যদি ভরসা না করতাম তাহলে কি তোর সাথে রুশিতাকে এতদূর পাঠাতাম? রায়হান হাসান তড়িৎ গতিতে বাড়ির মধ্যে প্রবেশ করল। রুশিতাদের বাস ছাড়া সময় হয়ে এসেছে। রুশিতা মায়ের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রুশিতাকে যতক্ষণ দেখা গেল আফরোজা বেগম ততক্ষণ রুশিতার দিকে তাকিয়েছিল। তারা গাড়িতে উঠে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ছুটে চলল। রায়হান হাসান রুশিতাকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফিরে এলো। রুহানি রুশিতার সিট একসাথে পড়েছে। আহসানের বাবা মায়ের সিটও একসাথে পড়েছে। মাঝখানে থেকে আহসান তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে। আহসানের পাশে এক বৃদ্ধ লোক বসেছে। আহসানের বিপরীত পাশে রুহানি আর রুশিতা বসে আছে এবং তার সামনের সিটে আহমেদ হাসান, আয়েশা বেগম বসে আছে। গাড়িটি চলতে শুরু করল। রুশিতার মন সুখানুভূতিতে পরিপূর্ণ হতে লাগল। সে জানালায় মাথা রেখে রজনীর দৃশ্য উপভোগ করছে। তার চুলগুলো এলোমেলো হয়ে বিরতিহীনভাবে উড়ছে।
রুশিতা হাত বাড়িয়ে মুক্ত পাখির ন্যায় উড়ার চেষ্টা করছে। রুশিতার কাণ্ড দেখে আহসান গম্ভীর হয়ে বলল, এভাবে বাহিরে হাত দিস না, রুশিতা, যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আহসানের কথায় রুশিতার মনক্ষুণ্ণ হল। সে মলিন মুখ করে মাথাসহ হাত ভেতরে নিয়ে আসল। রুহানি জানালা বন্ধ করে রুশিতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। চারদিকে প্রভাতের আলো ফুটতে শুরু করে দিয়েছে। রুশিতা নির্ঘুম রজনী পার করেছে। সে রিসোর্টে এসে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আহমেদ হাসান এবং আয়েশা বেগম দুজনে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে, দুপুরে সমুদ্র দেখতে বের হবে। রুহানি আর আহসান বাসের মধ্যে ঘুমিয়েছিল বলে তাদের ফ্রেশ লাগছে। তারা দুজন সবাইকে বলে সমুদ্রের সকালের সূর্য দেখার জন্য বেরিয়ে পড়ল। রুশিতার দুপুরে ঘুম ভাঙল। রুহানি এসে ডেকে গিয়েছে তারা আজ সমুদ্র গোসল করবে। রুশিতা কালো রঙের জিন্স এবং কালো রঙের লং টপস পরে তৈরি হয়ে নিল। রুশিতার নজর গেল সাদা রঙের মধ্যে কালো রং দিয়ে পাতা ছাপিয়ে দেওয়া ওড়নার দিকে। সে বিলম্ব না করে ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল। রুহানি আসতেই রুশিতা রুহানির হাত ধরে নিচে চলে গেল। আহসান রুশিতাদের জন্য অপেক্ষা করছিল। ওরা দুজন আসতেই সবাই মিলে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করল। সমুদ্রের দিকে নজর যেতেই রুশিতার মন ভালো হয়ে গেল। সমুদ্র তার উত্তাল ঢেউ নিয়ে ধেয়ে আসছে। সমুদ্রের চারপাশ থেকে শীতল হাওয়া এসে মনকে সতেজ করে তুলছে। রুশিতা আর রুহানি যেন সমুদ্রের মাঝে হারিয়ে গেল। দুজন হাত ধরে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করল। রুশিতা রুহানিকে পানি ছিটিয়ে দিচ্ছে, রুহানিও রুশিতাকে পানি ছিটিয়ে দিচ্ছে। রুশিতা অতি আবেগে এক কাজ করে বসল। হঠাৎ করেই রুহানিকে পানির মধ্যে ধাক্কা মারল। রুহানি পানির মধ্যে ডুবে নাকানিচুবানি খাচ্ছে। রুহানির অবস্থা দেখে রুশিতা খিলখিল করে হেসে উঠল। রুহানি উঠে রাগান্বিত হয়ে বলল, তুই আমাকে পানিতে ডুবিয়েছিস না, আমি তোকে সমুদ্রের গভীর রেখে আসব। কথাগুলো বলেই রুহানি রুশিতার দিকে এগিয়ে আসতে লাগল। রুশিতা সুযোগ বুঝে দৌড়াতে লাগল। রুহানিও রুশিতার পেছনে পেছনে দৌড়াতে লাগল। দুজনের হৃদয় বিধাতা সকল আনন্দ ঢেলে দিয়েছে। কিন্তু রুশিতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কালো রঙের শার্ট এবং নেভি ব্লু রঙের জিন্স পরা একটি যুবক গম্ভীর হয়ে সমুদ্র দেখছে। তার পেছনে ক্যামেরাম্যান যুবকের সমুদ্র বিলাসের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে ফেলছে। রুশিতা দৌড়াতে দৌড়াতে সামনে দিকে ঘুরে এক পা দুই পা করে ধীর গতিতে দৌড়ানোর চেষ্টা করল। হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে রুশিতা সমুদ্রের কিনারায় লুটিয়ে পড়ল। রুশিতা নিজের শরীরের উপর ভারী কিছু অনুভব করল। রুশিতার গলায় করো মুখশ্রী আটকে রয়েছে। রুশিতা ছটফট করতে লাগল। মানুষটা যখন মুখ তুলে রুশিতার মুখোমুখি হল, দুজন দুজনকে দেখে বিস্মিত হল। সময় যেন কিছু সময়ের জন্য থমকে গেল। দুজনের গাঢ় উত্তপ্ত শ্বাস দুজন গভীরভাবে অনুভব করতে পারছে। অরুণের চুলের পানি রুশিতার মুখে আছড়ে পড়ছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে স্থির হয়ে আছে। মন গহীনে সুখানুভূতি যেও খেলে যাচ্ছে। রুশিতার দুচোখ কঠিন হল। রাগান্বিত হয়ে অরুণকে ওঠার জন্য ইশারা করছে। অরুণ উঠল না। তার হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়ে চলেছে। সে কেমন বেসামাল হয়ে যাচ্ছে। তার সব শক্তি ক্ষয় হতে শুরু করে দিয়েছে। সে নিজেকে যতটুকু গুছিয়ে নিয়েছিল, মেয়েটার উপস্থিতি তাকে ভীষণ বাজেভাবে এলোমেলো করে দিল। অরুণ নিজেকে ধরে রাখল, ভেতরের দুর্বলতাকে কড়াভাবে শাসন করল। অরুণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি এখনো মরনি? আমার পিছু পিছু কক্সবাজার পর্যন্ত চলে এসেছ। রুশিতাও গা ছাড়া ভাব নিয়ে বলল, না মরিনি, আপনাকে মাটি দেওয়ার জন্য বেঁচে গিয়েছি এবং কক্সবাজার পর্যন্ত চলে এসেছি। এবার আমার উপর থেকে উঠুন, চলুন আপনাকে মাটি দিয়ে আসি। আমার সামনে শরীরের জোর দেখাচ্ছ? যদি পারো আমাকে সরিয়ে দেখাও। চরিত্র এত খারাপ কেন? একদম নিচ বরাবর এক লাথি দেব, বাপ বাপ করতে করতে উঠবেন। ও রিয়েলি? কথাটা বলেই অরুণ রুশিতার দিকে আরেকটু ঝুঁকল। রুশিতার দম বন্ধ অনুভূতি কাজ করছে।
মানুষটা তাকে জ্বালিয়ে মারবে নাকি? তখনই পেছনে থেকে রুহানির ডাক কানে ভেসে এলো, কোনো মেয়ের কণ্ঠস্বর কানে আসতেই অরুণ উঠে দাঁড়াল। রুষিতাও উঠে দাঁড়াল। রুষিতা এবং অরুণ দুজনে ভিজে একাকার হয়ে গিয়েছে। রুহানি অবাক হয়ে বলল, এটা পরীর ভাই না? তুই পরীর ভাইয়ের সাথে কি করছিস? আমি ভিড়ের মধ্যে পড়ে তোকে খুঁজে পাচ্ছিলাম না। আহসান ভাইয়া জানলে খুব রেগে যাবে। আমি তোর থেকে পালানোর জন্য দৌড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে এই অসভ্যটা আমার সামনে চলে এসেছে। এরে তো আমি খুন করে ফেলব। রুষিতা হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছিল। অরুণ রুষিতার হাত পেঁচিয়ে পেছনে নিয়ে আসল। রুষিতা ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। রুষিতা দাঁতে দাঁত চেপে বলল, আমার হাত ছাড়ুন, আমার হাতে লাগছে। আমার সামনে হাত ঝাঁকিয়ে কথা বলার সাহস কে দিয়েছে? আপনার মতো মানুষের সামনে শুধু হাত ঝাঁকিয়ে কেন? আমার হাত কিভাবে ছাড়াতে হয় সেটাও ভালো করেই জানা আছে। কথাগুলো বলেই রুষিতা নিজের পা তুলে অরুণের পায়ে লাথি মারল। অরুণের সর্বাঙ্গ কেঁপে উঠল, পুরো পা মনে হচ্ছে থেতো হয়ে গিয়েছে। সে ব্যথায় রুষিতার হাত ছেড়ে দিল। রুষিতা ছাড়া পেতেই তাচ্ছিল্য করে বলল, আহারে অরুণ, ওয়াহিদ সামান্য ব্যথা সহ্য করতে পারে না, আবার আসছে একটি নারীর হাত ধরতে। এবার পা থেতো করে দিয়েছি, পরের বার অন্য কিছু থেতো করব। আমাকে ছোঁয়ার মতো দুঃসাহস আর কখনো দেখাবেন না। অরুণ রক্তিম চোখে রুষিতার দিকে তাকাল। রুষিতা চলে যাচ্ছিল। অরুণ রুষিতাকে কোলে তুলে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল। রুষিতা ভয় অরুণের গলা আঁকড়ে ধরে আছে। অরুণ নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রুষিতাকে পানিতে ফেলে দিল। রুষিতার ভেতরটা ভয় কাঁপছে। সে অরুণের বাম পা আঁকড়ে ধরল। অরুণ তাচ্ছিল্য করে বলল, পা ছাড়ো, মাফ করে দিয়েছি। আমি মাফ চাওয়ার জন্য পা ধরিনি। আমাকে খালি কিনারায় যেতে দিন, এই সমুদ্রের বুকে মাটি দিয়ে যাব। অসভ্য লোক একটা আমাকে জোর করে তুলে এনেছে। আমি সাঁতার জানি না, আমি ডুবে গেলে আপনার বউ আমাকে বাঁচাবে। আমার সাথে তেরামি করার আগে মনে ছিল না আপনি আমাকে কিনারায় নিয়ে যাবেন কিনা? আগে মাফ চাও, তারপর হ্যাঁ অথবা না। না। অরুণের প্যান্ট হাঁটু অবধি গোটানো ছিল। উন্মুক্ত পায়ের কালো লোমগুলো ফর্সা শরীরের মূল আকর্ষণ। রুষিতার বমি লাগছে, তবুও সে দমে গেল না। অরুণের থেকে বাঁচার উপায় নেই। রুহানিকে বলল আহসানকে ডেকে নিয়ে আসতে। বোকা মেয়েটা দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে, রুষিতা সাঁতার জানে না, ওকে তুলে নিয়ে আসুন। রুষিতা বিসমিল্লাহ বলে নিজের সবটুকু শক্তি দিয়ে অরুণের পায়ে কামড় বসাল। অরুণ চেঁচিয়ে উঠল। রুষিতা আরও জোরে কামড়ে ধরল। আরে ভাই, সাপ নাকি, এভাবে কামড়াচ্ছ কেন? ছাড়ো, আমি তোমাকে কিনারায় নিয়ে যাচ্ছি। রুষিতা ছাড়ল না। অরুণ সামনের দিকে হাঁটতে শুরু করল। অরুণ যখন কিনারার কাছাকাছি এলো, রুষিতা ক্লান্ত হয়ে মুখ তুলে অরুণের পা আঁকড়ে ধরে আছে। অরুণ বিরক্ত হয়ে বলল, এবার তো ছাড়ো, কিনারায় চলে এসেছি। আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি আগে পেছনে যান। আমি তোমার সব কথা শুনতে বাধ্য না। তাহলে আমিও আপনার পা ছাড়ব না। অরুণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুষিতা সুযোগ বুঝে অরুণকে পানিতে ফেলে উঠে দৌড়াতে যাবে। অরুণ রুষিতার হাত ধরে টেনে তার পাশে বসাল। দুজনেই ক্লান্ত হয়ে পড়েছে। রুষিতা রাগান্বিত হয়ে অরুণের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অরুণ রুষিতার মাথা নিচ করে রুষিতার মুখ পানিতে চেপে ধরল। তখনই আহসান এসে সেখানে উপস্থিত হল। রুহানি আহসানকে দেখিয়ে দিল অরুণ রুষিতাকে পানির মধ্যে চেপে ধরে আছে। আহসানের মস্তিষ্ক জ্বলে উঠল। দৌড়ে গিয়ে অরুণের হাত থেকে রুষিতাকে বাঁচাল। রুষিতা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহসান অরুণের কলার ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার বোনের শরীরে হাত দেওয়ার? আমিও তোর বোনের শরীরে এভাবে হাত দিব নাকি বল? তুই চাইলে এর থেকে বেশি কিছু করতে পারি। অরুণ আহসানের কলার ধরে বলল, এসব তো তোর রক্তে আছে। আমার বোনকে নিয়ে কথা বললে জ্যান্ত পুঁতে ফেলব। নিজের বোনকে নিয়ে বললাম বলে খুব গায়ে লেগে গেল, তাই না?
আমার বোনের শরীরে হাত দিয়েছিস কোনো সাহসে তোকে আজ মেরাই ফেলব। রুহানি কান্না পাচ্ছে এখন, এতক্ষণ অরুণ আর রুষিতা, এখন আবার আহসান এবং অরুণের ঝামেলা লাগছে। রুষিতার শ্বাস নেওয়া বন্ধ করে দুজন থামানোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল। কিন্তু দুজনের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। তাই রুহানিকে ডাকল। রুহানির হাত কাঁপছে। তবুও সে রুষিতাকে সাহায্য করার জন্য এগিয়ে আসল। অশান্ত হাওয়ায় সমুদ্র উথাল পাতাল করছে। ক্রোধ সময়কে উত্তপ্ত করে তুলেছে। অরুণ রক্তিম চোখে আহসানের দিকে তাকিয়ে আছে। আহসানও অরুণের দিকে তেড়ে আসতে চাইছে, কিন্তু রুহানি আর রুষিতার জন্য পারছে না। রুষিতা শক্ত করে আহসানকে ধরে আছে। অরুণের কত বড় সাহস কোনো অধিকার ছাড়া তার বোনের শরীর স্পর্শ করে। সে অরুণের বোনের শরীর স্পর্শ করে দেখিয়ে দিবে আঘাতটা কোথায় গিয়ে লাগে। রুষিতা আহসানকে শান্ত করল। অরুণ ক্ষোভ নিয়ে সূর্যের দিকে তাকাল। রুষিতা যেখানে কামড়ে দিয়েছে সেই জায়গা থেকে রক্ত ঝরছে। আহসানকে নিয়ে রুষিতা উল্টো পথে হাঁটতে শুরু করল। অরুণ নির্লিপ্ততা হয়ে দাঁড়িয়ে রইল। অরুণের ক্যামেরাম্যান নির্ঝর বলল, আপনার পা দিয়ে রক্ত ঝরছে, মেডিসিন নিবেন, চলুন। অরুণ ক্যামেরাম্যানের গলা চেপে ধরে বলল, তোকে আমি বলেছি আমার মেডিসিন লাগবে। তুই চুল পাকনামি করে আমার সাথে কথা বলতে এসেছিস কেন? এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নয়তো তোকে জানে মেরে ফেলব। নির্ঝর অরুণের হাত থেকে ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অরুণ ক্ষত পানি এই সমুদ্রের তীরে বসল। উত্তপ্ত সূর্যটা সোজা মাথার ওপর এসে দাঁড়িয়েছে। সে বাড়ি গিয়ে যদি আহসানের ব্যবস্থা করতে না পেরেছে, তাহলে তার নামও অরুণ নয়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যন্ত্রণা সে আহসানকে দেব। অতীতে আহসান তার বন্ধু ছিল বলেই ছাড় দিয়েছে, এবার আর ছাড় দিবে না। আহসান উঠে রিসোর্টের দিকে হাঁটতে শুরু করল। রজনীর শীতল হাওয়া শরীরকে আলিঙ্গন করে যাচ্ছে। সমুদ্রের নীরব ঢেউ বাতাসের সাথে তাল মিলিয়ে ধেয়ে আসছে। রুষিতা চন্দ্রের দিকে তাকিয়ে আছে। আহসান রুষিতাকে ছবি তুলে দিচ্ছে। রুষিতার আড়ালেই রুষিতার স্নিগ্ধ মুহূর্তটাকে কেউ ক্যামেরা বন্দি করে ফেলল। রুহানি রুষিতাকে জড়িয়ে ধরল। রুষিতা মুখ চেপে হাসছে। আহসান আরও দুটো ছবি তুলে ফেলল। রুষিতা আকাশের দিকে তাকিয়ে দুহাত বাড়ির চেঁচিয়ে কিছু একটা বলল। রুহানি সমুদ্রের তীরে ঝিনুক খোঁজার চেষ্টা করছে। আহসান সমুদ্রের বিভিন্ন দৃশ্য ক্যামেরা বন্দি করছে। আহসান চন্দ্রের ছবি তোলার জন্য ক্যামেরা ধরেছিল, তখনই পরীর আইডি থেকে ভিডিও কল আসল। আহসান দুজনের থেকে একটু দূরত্বে এসে দাঁড়াল। রুষিতা সমুদ্রের তীরে নিজের নাম লিখছে। আহসান রুষিতার দিকে তাকিয়ে পরীর ফোন রিসিভ করল। পরী অভিমানের সুরে বলল, আপনারা আমাকে রেখে সমুদ্রে যেতে পারলেন, আপনি ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছেন, আমার সাথে আর আগের মতো কথা বলেন না। আমার প্রতি আপনার একটুও মায়া কাজ করে না? আহসান রাগান্বিত হয়ে বলল, না, করে না। তোমার ভাই আজকে কি করেছে জানো? তোমার ভাই আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি তোমার ভাইয়াকে সাবধান করো, তা না হলে তুমি কিন্তু জানে বাঁচতে পারবে না। আমার ভাইয়া আপনার বোনকে আঘাত করেছে, তার দায় কি আমার? আপনি সবসময় ভাইয়ার দোষগুলো আমার ওপরে চাপিয়ে দেন কেন বলেন তো? আমি কি সবসময় আপনার খারাপ ব্যবহার সহ্য করব? আপনি সবার সাথে ভালোভাবে কথা বলেন, কিন্তু আমার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করেন কেন? আপনি হয়তো বুঝে গিয়েছেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে যতই অপমান করেন না কেন আমি ঠিক আপনার কাছে আসব। আপনি এটারই সুযোগ নিচ্ছেন, তাই তো থাকতে মূল্য দিতে শিখুন আহসান। একবার যদি হারিয়ে যাই জলে পুড়ে যাবেন, তবুও আমাকে পাবেন না। আপনি মজা করছেন, আনন্দে আছেন। আপনার সুন্দর মুহূর্তকে নষ্ট করার জন্য ক্ষমা করবেন। আমি আর আপনাকে ফোন দেব না, আজ কোনো দোষ না করেও দোষী হয়ে গেলাম। আপনার এই ব্যাপারটা আমি আমৃত্যু মনে রাখব। পরী আহসানকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। অদ্ভুতভাবে আহসানের ভেতরে খারাপ লাগা কাজ করতে লাগল। সে কি আসলেই পরীর সাথে এতটা খারাপ ব্যবহার করে? আহসান ভাবল পরীকে ফোন দিবে, পরক্ষণেই কিছু একটা মনে পড়ল।
আহসান ফোন পকেটে ঢুকিয়ে রেখে রুশিতার দিকে এগিয়ে গেল। রুশিতা বালির মধ্যে নিজের নাম বড় করে লিখে সেদিকে তাকিয়ে আছে। আহসান দুজনকে নিয়ে রিসোর্টে চলে গেল। কাল সকালে তারা বাড়ি ফিরে যাবে। রায়হান হাসান জরুরি তলব করে বাড়ি ফিরতে বলেছে। রুশিতার আরও 2 দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু বাবার জন্য থাকতে পারল না। রুশিতা নিজের ঘরে এসে ব্যাগ গুছিয়ে নিতে শুরু করল। প্রভাতের আলো ছড়ানোর সাথে সাথে গাড়িতে উঠেছে রুশিতা। রায়হান হাসান ফজরের ওয়াক্ত থেকে ফোন দিচ্ছে। রুশিতার মনে ভয় সৃষ্টি হল। তার বাড়িতে কোনো সমস্যা হয়নি তো আবার? রুশিতা চিন্তায় মগ্ন হয়ে গেল। রায়হান হাসানের সাথে একটু পরপর কথা বলছে। রায়হান হাসান মেয়েকে ভরসা দিল তেমন কিছু হয়নি, তবুও মেয়ের মন অস্থির হয়ে উঠছে। মস্তিষ্ক জুড়ে অস্থিরতা নিয়ে বাড়িতে প্রবেশ করল রুশিতা। আফরোজা বেগম রুশিতাকে ফ্রেশ হয়ে আসতে বলল। জার্নি করে সবাই বেশ ক্লান্ত। রায়হান হাসান অফিসে থাকার কারণে বাড়িতে নেই, তবে সন্ধ্যার মধ্যে চলে আসবে। রুশিতাকে ততক্ষণ বিশ্রাম করতে বলল আফরোজা বেগম। আধার ধরণীকে গ্রাস করতে শুরু করে দিয়েছে। রুশিতা ঘুমিয়ে গিয়েছিল। রায়হান হাসান এসে ডেকে তুলল। রুশিতা বিরক্তি নিয়ে বসে আছে। রায়হান হাসান রুশিতার মাথায় হাত রেখে বলল, তোর আব্বুকে ভালোবাসিস রুশিতা? এত কথা না বলে কাহিনী কি সেটা বলো। আমি তোর বিয়ে ঠিক করেছি। আজ তোকে দেখতে আসবে। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে বলতে পারিস। আমরা তোর পছন্দকে মূল্যায়ন করব। আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবি তো রুশিতা? বিয়ে করব না কেন আব্বু? তুমি আর আম্মু আমার পুরো পৃথিবী। আমি তোমাদের কোনোদিন কষ্ট দিব না। তোমরা কষ্ট পাবে বলে কোনো ছেলের সাথে সেভাবে বন্ধুত্ব করিনি। আমি তোমাদের পছন্দ মতোই বিয়ে করব। আমার কোনো পছন্দ নেই। আমি তোমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমি জানি আমার আব্বু ভালো জিনিসটাই আমার জন্য নির্বাচন করবে। আমার তোর প্রতি এতটুকু বিশ্বাস ছিল যে আমার মেয়েটা আমাকে কখনো আঘাত দিবে না। আজকে তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে জানিস মা। তবে তোর বাবাকে এতটা খারাপ ভাবিস না। তোর মতামত ছাড়া এক পাও এগোব না। আমাদের চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। আজ তোকে ওরা দেখে যাবে আর আংটি পরিয়ে রেখে যাবে। তুই মতামত দিল 15 দিন পর বিয়ে। তুমি একদম চিন্তা করবে না আব্বু। তুমি নির্ভয় ওদের সাথে কথা বলতে পারো। এই বিয়েতে আমার সম্পূর্ণ মতামত আছে। রায়হান হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। রুশিতা আবার শুয়ে পড়ল। আফরোজা বেগম এসে রুশিতাকে তুলে লাল শাড়ি পরিয়ে দিল। কৃত্রিমের কোনো ছোঁয়া রুশিতার শরীরে লাগতে দিল না। খুব সাধারণভাবেই রুশিতাকে সাজানো হয়েছে। আহসান ড্রয়িং রুমে পাত্রপক্ষের সাথে বসে আছে। চেয়ারম্যানের ছেলের নাম মাহিম। মাহিমের সাথে আহসানের ভালো সম্পর্ক। তারা দুজন জমিয়ে গল্প করছে। মাহিম ছেলেটাকে সবাই ভদ্র ছেলে বলে জানে, তার কথায় ভদ্র খুঁজে পায় এলাকার মানুষ। রুশিতাকে মাথায় কাপড় দিয়ে নিয়ে আসা হল। মাহিম রুশিতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রুশিতা সালাম দিয়ে মাথা নিচু করে বসল। মাহিমের বাবা মা রুশিতাকে অনেকগুলো প্রশ্ন করল। রুশিতা গুছিয়ে সবকিছুর উত্তর দিল। মাহিমের বাবা আজাদ রেজওয়ান বলল, রুশিতাকে আমাদের পছন্দ হয়েছে। রুশিতা তো আমাদের এলাকার মেয়ে, ছোট থেকে বড় হয়েছে, কখনো কোনো খারাপ কিছু দেখিনি। আমি আর বেশি দিন রুশিতাকে আপনার কাছে রাখতে চাইছি না ভাই। আজকে বৃহস্পতিবার, পরের শুক্রবার এই বিয়ের তারিখ ঠিক করতে চাইছি। আপনি যেটা বলবেন সেটাই হবে ভাই। আপনি খুশি হলেই আমি খুশি। তাছাড়া দুজন বিয়েতে রাজি আছে কিনা সেটাও একবার ওদের থেকে জেনে নিন। আজাদ রেজওয়ান দুজনের দিকে প্রশ্ন ছুড়ে দিল। দুজনের দিক থেকেই উত্তর হ্যাঁ এসেছে। তারা আর বিলম্ব করল না, মিষ্টি খেয়ে বিয়ের আয়োজন করার উদ্দেশ্যে বের হয়ে গেল। মাহিম যাওয়ার আগে রুশিতার নাম্বার নিয়ে গিয়েছে। রুশিতার মাহিমকে খারাপ মনে হয়নি। ছেলেটা বেশ কোমল কণ্ঠে কথা বলে।
রুষিতা ঘরে এসে আয়নায় নিজেকে দেখছে। এই মেয়েটা পরের শুক্রবারে বউ সাজবে কবুল বলে কারো ঘরের ঘরণী হবে। অদ্ভুতভাবে রুষিতার লজ্জা লাগছে খুব। রুষিতা 2 হাত দিয়ে মুখ আড়াল করল, তখনই পরীর ফোন আসল। রুষিতা ফোন কানে ধরল। রুষিতাকে লজ্জা পেতে দেখে পরী অবাক হয়ে গেল। পরী বিস্ময় কণ্ঠে বলল, আমার জান লজ্জা পাচ্ছে, আজ সূর্য কোনো দিকে উঠেছে। আমি বিশ্বাস করি না। কাহিনী কি রুষিতা? তুই এভাবে লজ্জা পাচ্ছিস কেন? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে পরী, তোকে কিন্তু আমার বিয়েতে আসতে হবে। একটু আগে মাহিম ভাইয়া আমাকে দেখে গেল। আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। আব্বু পছন্দ করেছে। তুই তো জানিস আমি আব্বু আম্মুকে কতটা ভালোবাসি। তাদের কষ্ট দেব না বলে কাউকে ভালোবাসার মতো দুঃসাহস দেখায়নি। আমি বিয়েতে যখন মতো দিলাম তখন আব্বুর খুশি চোখে ধরার মতো ছিল। আব্বুর এই খুশিটা আমি সারাজীবন দেখতে চাই। আমার আব্বুর আনন্দে মাখা মুখশ্রী আমাকে মানসিক শান্তি এনে দেয়। তোর বিয়ে আমার কত কাজ বাকি। আমি তো 7 দিন আগে থেকে তোর বাড়ি গিয়ে থাকব। আমি গ্রাউন পরব নাকি শাড়ি পরব বলতো? আমি না শাড়ি পরতে পারি না, আমি কিন্তু হাত ভর্তি করে মেহেদি পরব। আমার কি যে আনন্দ লাগছে, অনেক মজা হবে রুষিতা। তাহলে দেরি কিসের ময়না পাখি, কালই চলে আয়, কারণ পরের শুক্রবারে আমার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। ভাইয়া ঘুম থেকে উঠলেই জেদ ধরব। অরুণের কথা মনে হতেই বুকের একাংশে শূন্যতা অনুভব হল। এটা অবহেলার অনুভূতি। রুষিতা গুরুত্ব দিল না, সে অনুভূতিটুকুকে অবহেলায় ফেলে রাখল। পরীর সাথে দীর্ঘ সময় কথা বলে ফোন রাখল। রুহানির কাছে যাবে রুষিতা, রুহানির থেকে কিছু জিনিস নেওয়ার আছে। তাই সে বিলম্ব না করে ঘর থেকে বের হয়ে গেল। পরী আজ সকালে মেসেজ দেয়নি। পরীর সেই চিরচেনা মেসেজ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। মেসেজটা না পেলে আহসানের ভালো লাগে না। তার অভ্যাসে পরিণত হয়েছে পরী। আহসান ফোন হাতে ধরে বসে আছে, পরীর ছবি তার সামনে ভাসছে। পরীকে ফোন দিতে গিয়েও বুকের মধ্যেখানে চাপা কষ্ট অনুভূত হচ্ছে। তখনই পরীর ফোন আসলো। এই প্রথম পরীর ফোন আসাতে আহসান খুশি হল, বিলম্ব করল না, দ্রুত ফোন তুলল। পরী রাগান্বিত হয়ে বলল, শুনেন বেয়াদব পুরুষ, আপনার লজ্জা থাকতে পারে কিন্তু আমার লজ্জা নেই। তাই আবার ফোন দিলাম। রুষিতার বিয়ে হবে সে কথা জানাননি কেন? রুষিতার বিয়ের কথা শুনে আনন্দে কল দিয়ে ফেলছি। তাই নিজেকে মহান কিছু ভাববেন না। আপনার বোন আমাকে আপনার হাতে তুলে না দিয়ে বিয়ে করে ফেলছে, এটা কি অন্যায় নয়? সে যাই হোক, আমার জানের বিয়ে আনন্দের এতটুকু কমতি থাকবে না। আপনি জঙ্গলে চলে যান, আমি একা আমার জানের বিয়েতে রাজত্ব করব। আপনি থাকলে সেগুলো দেখে হিংসায় মরে যাবেন। মায়ের চিনো? না, আপনাকে চিনি। মেরে একদম তক্তা বানিয়ে দেব। আমি অভিমান করলাম, আমার অভিমানটুকু ভাঙতে আসলেন না, আবার আমাকে মায়ের ভয় দেখাচ্ছেন। আপনি থাকতেও যদি আমার নিজের অভিমান নিজেকে ভাঙাতে হয় তাহলে আপনাকে কোনো দরকার নেই। কাটলাম কল। আহসান কিছু বলতে যাবে তার আগেই পরী কল কেটে দিল। আহসান রেগে ফোন দিল পরীকে। সে জীবনে প্রথমবার আজ ফোন দিল পরীকে। পরী ফোন ধরল না। আহসানের রাগ বৃদ্ধি পেতে শুরু করল। একবার দুবার 10 বার কল দিল পরীকে। পরী কল কেটে কেটে দিচ্ছে। আহসান রেগে ফোন ছুঁড়ে মারল। বাতাসে বিরহ ছড়িয়ে পড়েছে। অদ্ভুতভাবে ভেতরটা জলে পড়ে যাচ্ছে। অভিমানের দহনে ঝলসে যাচ্ছে মস্তিষ্ক। রুষিতার বিয়ে বাক্যটা কানে পৌঁছাতেই অস্থিরতার ঝড় হয়ে যাচ্ছে হৃদয়ে। পরী আনন্দিত হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। অরুণ নীরবে নিঃশব্দে পরীর পাশে বসে আছে। আজ হঠাৎ করে রুষিতার কথা জানতে এসেছিল। তারপর হৃদয়ের মধ্যে সদ্য ফুটে ওঠা ফুলটা প্রবল ঝড়ে ভেঙেচুরে বিনাশ হয়ে গেল। অরুণের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। পরী ভাইয়ের নীরবতার কারণ উপলব্ধি করতে পারছে না। তার ভাই হঠাৎ এতটা শান্ত হয়ে গেল কিভাবে? তার ভাই কি কোনোভাবে তাকে যেতে না দেওয়ার ফন্দি আঁটছে? যদি তাই হয়ে থাকে তবে সে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে।
পরি হাতের জামাটা ব্যাগ রাখতে রাখতে বলল, তুমি আমাকে রুশিতার বিয়েতে যেতে দিবে না ভাইয়া? তুই আব্বুকে বলে দেখ, আব্বু বললে চলে যা। তুমি যদি আমার হয়ে কথা না বলো তাহলে তো আব্বু যেতে দিবে না। রুশিতাকে আমাদের বাড়ির কেউ দেখতে পারে না। তাহলে ওই অসভ্য মেয়ের বিয়েতে যাওয়ার কি দরকার? যাস না। তুমি এভাবে কথা বলছো কেন? তোমরা এতদিনে ভালো করেই জেনে গিয়েছ যে আমাকে মেরে ফেললেও রুশিতার থেকে আলাদা করতে পারবে না। রুশিতা বিয়ে করে পরের ঘরে চলে যাবে, তখন তো আমি আর রুশিতার সাথে আগের মতো সময় কাটাতে পারব না। আমি রুশিতার বিশেষ মুহূর্তে ওর পাশে থাকতে চাই। যার জীবনে বেস্ট ফ্রেন্ড আছে সে জানে বেস্ট ফ্রেন্ডের গুরুত্ব কতটা। সে তোর বেস্ট হয়, আমার নয়। তার বিয়ে তো আমি কি করব? তুই পারলে আমার সাহায্য ছাড়া গিয়ে দেখা, তুই আনন্দ করতে পারলেই কি আর না পারলেই কি, আই ডোন্ট কেয়ার। অরুণ পরীকে কথা বলার সুযোগ না দিয়ে একটি সিগারেট ধরাতে ধরাতে ঘর থেকে বের হয়ে গেল। পরী রাগে দুঃখে তার বাবার ঘরে গেল। পরীকে দেখে তৌসিফ ওয়াহিদের ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। তৌসিফ ওয়াহিদ পরীকে কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। পরী বিস্ময় চোখে বাবার দিকে তাকিয়ে আছে। পরীর ভেতর থেকে শব্দ আসছে না। সে ভয়ে কাবু হয়ে বসে আছে। অরুণের ওপর রাগ করে বাবার কাছে এসেছিল ঠিকই, এখন সেই সাহস হাওয়ায় মিলিয়ে গিয়েছে। পরী কিছু বলছে না দেখে তৌসিফ ওয়াহিদ বলল, আমাকে তুই কিছু বলতে চাস পরী? আমি জীবনে শেষবারের মতো একটা জিনিস চাইব, দেব আব্বু? আমি জানি তোমরা রুশিতাকে পছন্দ করো না, কিন্তু আমি যে রুশিতাকে ছাড়া থাকতে পারি না। রুশিতা আমার বেস্ট ফ্রেন্ড নয়, সে আমার বোন। যখন সবাই আমাকে অবহেলায় ফেলে দিয়েছিল, তখন রুশিতা আমাকে যত্ন নিয়ে বুকে আগলে নিয়েছিল। আমি রুশিতার সাথে মেশার জন্য মার খেয়েছি, বড় আব্বুর কথা শুনেছি, ভাইয়ার রাগ দেখেছি। তবুও আমি রুশিতার থেকে দূরত্ব বাড়াতে পারিনি। আমি তোমাকে ছোটবেলা থেকে দেখেছি আব্বু। আমার আব্বু তো এত কঠিন মনের ছিল না। এই রাজনীতিতে এসে বড় আব্বুর সাথে থেকে থেকে তুমি কঠিন মনের হয়ে গিয়েছ। আমাকে শেষবারের মতো রুশিতার কাছে যেতে দাও। এই সপ্তাহেই রুশিতার বিয়ে, আমি এই কয়টা দিন রুশিতার বাড়ি থাকতে চাই। আমি তোমার পা ধরে বলছি, আমাকে অনুমতি দাও। আমি আর কখনো কিছু চাইব না। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব। তুই রুশিতার বিয়েতে যাস, আমার কোনো আপত্তি নেই। তবে সাবধান, তোর বড় আব্বু যেন টের না পায়। আমি তো বাবা, যতই খারাপ হই না কেন সন্তানের দুঃখ আমাকে আহত করে। আমি তোকে যেভাবে বলবো তুই তেমনটাই করবি। আর হ্যাঁ, তুই বলেছিস আমি যা বলবো তাই করবি। তাই তুই প্রস্তুত হয়ে থাক, তোকে যেকোনো সময় যেকোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। পরী অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। তৌসিফ ওয়াহিদ এত সহজে সবকিছু মেনে নিবে সেটা পরী কল্পনাও করতে পারেনি। রুশিতার কাছে যাওয়ার আনন্দে শেষের বাক্যগুলো গুরুত্ব সহকারে নিল না। সে তৌসিফ ওয়াহিদের গলা জড়িয়ে ধরে বলল, তুমি পৃথিবীর বেস্ট বাবা, আব্বু। আই রিয়েলি লাভ ইউ। ঝড় আসার আগে যেমন পরিবেশ শান্ত থাকে, ওয়াহিদ পরিবার তেমন শান্ত হয়ে গিয়েছে। তৌসিফ ওয়াহিদ তুরাব ওয়াহিদকে মিথ্যা বলে পরীকে রুশিতাদের বাড়ি পাঠানোর জন্য রাজি করিয়েছে। পরী নিজের বিস্ময় কাটাতে পারছে না। তবে কি তার বাবা আবার আগের মতো হয়ে গেল? যেদিন থেকে তার বাবা রাজনীতিতে এসেছে সেদিন থেকে সে হারিয়েছে তার বাবার ভালোবাসা। দীর্ঘদিন পরে বাবার চেনা রূপ পরীর দুচোখে অশ্রু এনে দিচ্ছে। পরী নিজের দুচোখের পানি মুছছে আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তার বাবা যেন সারা জীবন এমন থাকে, পরীকে আর কখনো তৌসিফ ওয়াহিদের কঠিন রূপ না দেখতে হয়। পরী খুশি হয়ে রুশিতাকে খুশির খবরটা দিল। পরীর কথা শুনে রুশিতার আনন্দ বৃদ্ধি পেল। দুজনে ভিডিও কল কথা বলছে আর পাগলের মতো নাচ করছে। দুজন যেন একে অন্যের প্রাণ। রুশিতা ফোন রেখে আয়নার নিজের মুখ দেখছে। তার মুখের কালো দাগগুলো পুরোপুরিভাবে মিশে যায়নি, এখনও স্পষ্ট দাগগুলো মুখের ওপর রাজত্ব করছে। রুশিতা এই দাগগুলো মিলিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেনি। মানুষের জীবনে ক্ষত তৈরি হতে সময় লাগে না, কিন্তু সেই ক্ষত মুছে যেতে দীর্ঘদিন সময় লাগে।
মাহিম রুশিতার মুখের এই অবস্থা দেখেও যে তাকে পছন্দ করছে তাতেই রুশিতার শান্তি লাগছে। রুশিতা আলমারি থেকে শাড়ি বারল করল। তার কালো শাড়ি পরতে খুব ইচ্ছে করছে। রুশিতা কালো শাড়ি, চুড়ি, লাল রঙের লিপস্টিক, দু চোখে গাঢ় করে কাজল দিল। রুশিতাকে মারাত্মক সুন্দর লাগছে। কিন্তু মুখের দাগগুলোর দিকে তাকালেই রুশিতার মন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। কি অদ্ভুত রুশিতা তার সৌন্দর্য নিয়ে আক্ষেপ করছে। সৃষ্টিকর্তা তাকে যেভাবে সৃষ্টি করছে সে তাতেই খুশি, কিন্তু একটি দুর্ঘটনা তার সৌন্দর্যে মলিনতা ঢেলে দিয়েছে। রুশিতা মন খারাপ করে আয়নার সামনে বসেছিল। তখনই রুশিতার মুঠোফোনটা বেজে উঠল অচেনা নাম্বার। রুশিতা ফোনটা কানে ধরে সালাম দিল। অপর পাশ থেকে সালামের জবাব এলো। রুশিতার চিনতে অসুবিধা হল না মানুষটা কে। মাহিম মিষ্টি কণ্ঠে বলল, আমি মাহিম, চিনতে পেরেছ? জি ভাইয়া। আমি তোমার ভাইয়া হই। আপনাকে ভাইয়া হিসেবে জেনে এসেছি। পুরনো অভ্যাস পরিবর্তন করতে হবে ম্যাডাম। আমি চেষ্টা করব। আমি কিছু কথা বলার জন্য ফোন দিয়েছি। জি বলুন। তুমি এই বিয়েটা মন থেকে করছো তো রুশিতা? তোমার যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাক, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। আমি একজন ভালো স্বামী হতে চাই রুশিতা। বিয়ের পর যদি জানতে পারি আমার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি শেষ হয়ে যাব। তাই যা কথা বলার বিয়ের আগে সরাসরি বলতে চাই। আমি চাই না তুমি আমার সাথে জোর করে সংসার করো। আমাকে বাধ্য হয়ে বিয়ে করো। আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছ রুশিতা? আমি জেতার আগে হারতে চাই, জিতে গিয়ে হেরে যাওয়ার যন্ত্রণার ভার আমি বইতে পারব না। আমার যদি বিয়েতে মতো না থাকত তাহলে আব্বু আমাকে আপনাদের সামনে নিয়ে গিয়ে বসাতে পারত না। আপনি ভয় পাবেন না মাহিম ভাই। আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আমি বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করব বলে জীবনে কখনো প্রেম করিনি। দুদিনের জন্য ভালোবাসব, তারপর পরিবারে অজুহাত দিয়ে তাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে আসব, এমন মানসিকতা আমার কোনোদিন ছিল না। আমি যাকে ভালোবেসে বিয়ে করতে পারেন না তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি হয়তো আপনাকে ভালোবেসে বিয়ে করছি না, তবে আপনি মানুষটাই এমন যে আপনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা দুটোই মন থেকে আসে। সবাই তো প্রেম বিয়ের আগে করে, আমরা না হয় বিয়ের পরে নতুন করে প্রেম করব, দুজন একে অন্যকে জানব। বিয়ের আগের প্রেমের চেয়ে বিয়ের পরের প্রেম দারুণ হয়। আপনার যদি মনের মানুষ থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমিও ভালো বন্ধু হিসেবে আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে পৌঁছে দেব। আমি হয়তো তোমার মতো বলতে পারবো না জীবনে প্রেম করিনি, তবে আমি তোমাকে ভালোবাসি বহুদিন ধরে, কখনো প্রকাশ করিনি হালালভাবে আমার করে নেব বলে। আমার একটা চাকরি ছিল না তাই চুপ ছিলাম, এখন আমার চাকরি হয়েছে তাই দেরি করিনি। আমার আব্বু দিয়ে তোমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব রেখেছি। রুশিতার মন খারাপ হলো, মাহিমের জীবনে তার আগে অন্য কেউ এসেছিল। এটা মানতে তার খারাপ লাগছে। রুশিতা মন খারাপ করে বলল, ওহ, মন খারাপ করলে রুশিতা? মন খারাপ করব কেন? মন খারাপ করে বলছো? মন খারাপ করিনি। তাতে আপনার কি? আমার অনেক কিছু। তুমি আমার বউ হবে, তোমার ছোট ছোট মন খারাপগুলোকেও আমার গুরুত্ব সহকারে দেখতে হবে। তা এই গুরুত্ব কতদিন? তুমি চাইলে মৃত্যুর আগ পর্যন্ত। তা আপনি কবে প্রেমে পড়েছিলেন? আমি তৃতীয় শ্রেণীতে জীবনে প্রথম প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, আমার প্রেমের বয়স ছিল 4 দিন। তারপর কি হলো? আমি আর আমার প্রেমিকা একই ক্লাসে পড়তাম। একদিন তাকে আই লাভ ইউ বলি, সেও রাজি হয়েছে। একদিন চকলেট কিনে একা খেয়েছি, দেইনি, পরে ও আমাকে দেখিয়ে চকলেট কিনে খেয়েছিল। আমি ওর চকলেট ক্যারে খেয়ে নিছিলাম। ও আমাকে থাপ্পড় দিয়েছিল, আমি ওর চুল ছিঁড়ে দিয়েছিলাম। রুশিতা নিজের হাসি আটকাতে পারছে না। তবুও বলল, তারপর কি হলো মাহিম ভাই? আমাদের 4 দিনের সংসারের বিচ্ছেদ ঘটল।
আমার প্রেমিকা তার মাকে সব বলে দিয়েছিল। তার মা এসে প্রচুর বকেছিল, স্কুলে বিচার পর্যন্ত বসেছিল। তারপর আর রাগ করে প্রেম করিনি, তোমাকে ভালো লাগতো চোখে চোখে রাখতাম। তাই প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব রেখেছি, যেন এবার বিচ্ছেদ না হয়। আপনার প্রেমের কাহিনী শুনে হাসতে হাসতে আপনাকে দুটো কিল মারতে ইচ্ছে করছে মাহিম ভাই। আমি তোমার বাড়ির সামনে আসবো, মারবে? আসুন। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। রুশিতা ভাবল মাহিম মজা করছে। তাই রুশিতা কোনো জবাব দিল না। মাহিম নিঃশব্দে কল কেটে দিল। রুশিতা মাহিমের নাম্বার সেভ করল। আহসান এসেছে, বাহিরে কাজ করছে। রায়হান হাসান মেয়ের বিয়েতে এতটুকু খামতি রাখতে চান না। তাই বিয়ের কাজ যতটুকু পারা যায় এগিয়ে রাখছে। রায়হান হাসানের জীবনে আহসানের গুরুত্ব অপরিসীম। ছেলেটাকে দেখলে কে বলবে এটা তার ভাইয়ের ছেলে। আহসান ভারী ভারী কাজগুলো নিজে করছে আর হালকা কাজগুলো রায়হান হাসানকে দিয়ে করাচ্ছে। মেয়ের বিয়ের জন্য ছুটি নিয়েছে রায়হান হাসান। মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই তার শান্তি। রুশিতা বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার দুচোখ বিস্ময় বড় হয়ে গেল। মাহিম সত্যি সত্যি চলে এসেছে। রুশিতাকে অবাক হতে দেখে মুচকি হাসল। রুশিতার দিকে হাত বাড়িয়ে হায় দিল। মাহিম রুশিতাকে ফোন চেক করতে বলল। রুশিতা দৌড়ে ঘরে এসে দেখল মাহিম ফোন দিয়েছে। রুশিতা ফোন রিসিভ করে অস্থির হয়ে বলল, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? সত্যি সত্যি চলে এসেছেন? একটা মাত্র বউ, আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখব না। আমাদের বাড়ির সবাই বাড়িতে রয়েছে, সবাই দেখলে কি ভাববে? কে কি ভাববে সেটা দেখার বিষয় নয়, সবার ভাবনার চেয়ে আমার বউ আগে। চলে যান প্লিজ। তুমি নিচে আসো, দুটো কিল মারবে তারপর চলে যাব। আমি কিন্তু বিয়েতে না করে দেব এত জ্বালালে। তবুও জ্বালাবো। দাঁড়ান, আহসান ভাইয়াকে ডাকছি। ডাকো, ভেতরে নিয়ে গিয়ে বসতে দেব। আপনি আমার কথা শুনবেন না? হ্যাঁ শুনব। তাহলে চলে যান। আজ চলে যাচ্ছি, বিয়ের পর কিন্তু যাব না। মাহিম ফোন কানে ধরেই বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তা দেখে রুশিতা হাসল। মানুষটা বড্ড সরল, রুশিতা যা বলছে তাই শুনছে। এই আধপাগল মানুষের সাথে তার সারা জীবন সংসার করতে হবে। মানুষটার সব পাগলামি যদি হয় তাকে ঘিরে, তাহলে এমন মানুষের সাথে সংসার করা যায়? মাহিম অসহায় কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই রুশিতা। আমি একজন ভালো স্বামী হতে চাই, আমি একজন ভালো বাবা হতে চাই। তোমার ছোট ছোট অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করতে চাই। তোমাকে গুরুত্ব দিতে চাই, তোমাকে জানতে চাই, বুঝতে চাই। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। আমাকে ভালোবাসার একটি সুযোগ দিবে রুশিতা? আমি জোর করে কিছু চাই না, মন থেকে দিও, না হলে দিও না। আমি তোমাকে কখনো হতাশ করতে চাই না। আমার কোনো কাজ পছন্দ না হলে সরাসরি বলবে, আমি সেটা করব না। আমি কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না। পৃথিবীর সকল সুখ তোমার হোক রুশিতা, তার বিনিময়ে তুমি আমার হয়ে যাও। আমি কি একটা সুযোগ পাব না রুশিতা? পাবেন। কথাটা রুশিতা বলেই লজ্জায় ফোন কেটে দিল। মাহিমের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। এই মেয়েটাকে তার লাগবে। এই মেয়েটাকে ছাড়া তার কিছু ভালো লাগে না। দুদিন পর এই মেয়েটা তার বউ হবে ভাবতেই ভেতরটা শীতল হয়ে উঠল। চারিদিক যেন সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে গেল। চলবে ইনশাআল্লাহ।